বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর ২০০৮ সালের ১২ই অক্টোবর রংপুর বিশ্ববিদ্যালয় নামে যাত্রা শুরু করে এই বিশ্ববিদ্যালয়টি। পরবর্তীতে ২০০৯ সালে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নামানুসারেই বিশ্ববিদ্যালয়টির নাম দেওয়া হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। উত্তরবঙ্গের বাতিঘর হিসেবে অভিহিত করা হয় এই বিশ্ববিদ্যালয়টিকে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়টির উদ্ভাবন করেন। ঢাকা কুড়িগ্রাম মহাসড়কের পাশে রংপুরের পার্কের এলাকায় প্রায় ৭৫ একর জায়গা জুড়ে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ এবং ক্যাডেট কলেজের মধ্যবর্তী স্থানে অবস্থিত, যা কিনা রংপুর শহরের প্রাণকেন্দ্র থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমান শিক্ষার্থী সংখ্যা প্রায় ৮,০০০। ছেলেদের জন্য ২টি আবাসিক হল এবং মেয়েদের জন্য রয়েছে একটি। তাছাড়া বিশ্ববিদ্যালয়টির ক্যাফেটেরিয়া শিক্ষার্থীদের নিকট স্বাচ্ছন্দ্যমূলক একটি জায়গা। পূর্বের মরুভূমির ন্যায় বিশ্ববিদ্যালয়টি বর্তমানে প্রায় ৪০০ বৃক্ষের সমাহারে এক খণ্ড সবুজ আয়তন। বিশ্ববিদ্যালয়টির ভেতরে রয়েছে কেন্দ্রীয় জামে মসজিদ। ভার্সিটির প্রায় সকল শিক্ষার্থী অধীর আগ্রহে অপেক্ষা করছে মন্ত্রী আরহাম শিকদারের জন্য। সুন্দর এবং পরিপাটি করে সাজানো হয়েছে ভার্সিটিটি। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে পরপর ৪টা গাড়ি এসে থামে তাদের সামনে, যার মধ্যে একটিতে অবস্থান মন্ত্রী আরহাম শিকদারের। মুহূর্তের মধ্যে গাড়িগুলো থেকে নেমে পড়ে কালো পোশাকে আবৃত গার্ডরা। ঘিরে ফেলে মন্ত্রী আরহাম শিকদারের গাড়ি। সকলের সামনে দৃশ্যমান হয় তাদের অপেক্ষাকৃত কাঙ্ক্ষিত মানুষটি। চুলের মধ্যে হালকা করে হাত বুলিয়ে নেমে পড়ে গাড়ি থেকে আরহাম। শুভ্র রঙে অমায়িক সুন্দর লাগছে তাকে। ব্যাস, এতটুকুই যথেষ্ট ছিল মেয়েদেরকে আকৃষ্ট করতে। ফাহিম এসে দাঁড়ায় আরহামের ডান দিকে। কিছু সংখ্যক মেয়ে ফাহিমের দিকেও ড্যাব ড্যাব করেই তাকিয়ে আছে। ফাহিম একবার আরহামের দিকে তাকাচ্ছে তো আরেকবার সামনে তাদের থেকে দূরত্বে অবস্থানরত মেয়েদের দিকে, যারা কিনা হাঁ করে তাকিয়ে আছে। হালকা হাসে ফাহিম মেয়েদের অবস্থা দেখে। আরহামের দিকে যে এতগুলো মেয়ে তাকিয়ে আছে তার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে আছে নিজ গম্ভীর্যতায়। বেশ কিছু সময় নিয়ে তাদেরকে অভ্যর্থনা জানানো হয়। অতপর শুরু হয় কাঙ্ক্ষিত অনুষ্ঠানটি। আরহামের বক্তব্য মেয়েরা হাঁ করে শুনছিল। কি সুন্দর গুছিয়ে বলল সব কিছু। স্টেজে শুভ্র শাড়ি পরিহিত শুভ্রাকে দেখে অবাক হয় আরহাম। এই মেয়ে এই ভার্সিটিতে পড়ে নাকি? যদি পড়েও তাহলে এতক্ষণ কেন নজরে এলো না? ফাহিম, মেয়েটা এখানে কি করছে? ফাহিম জানতো আরহাম তাকে ঠিক এই প্রশ্নটাই করবে, কিন্তু শুভ্রার স্টেজে থাকার বিষয়টা সেও বুঝতে পারছে না। ভাই, বনি এই ভার্সিটিতেই ভর্তি হয়েছে, প্রথম বর্ষের শিক্ষার্থী। ভ্রু কুঁচকে যায় আরহামের। তার থেকে গুনে গুনে ১২ বছরের ছোট ওই মেয়ে। শাড়ি পরিহিতা এই মেয়েকে দেখে তো মনে হয় না। তার থেকেও বড় কথা, এই মেয়ে কিনা তার থেকে ১২ বছরের বড় একজনকে ওভাবে সকলের সামনে ভালোবাসি বলেছিল। সেই দিনের কথা মনে পড়তেই অদ্ভুত এক অনুভূতি হয় আরহামের ভেতর। তাছাড়া প্রথম বর্ষের স্টুডেন্ট হলে স্টেজে কী করছে এই মেয়ে? নবীনদের বরণের উদ্দেশ্যেই তো পুরনো শিক্ষার্থীদের এসব অনুষ্ঠান সামলানোর কথা। আর কিছু ভাবার আগেই শুভ্রার পাশে একজন ছেলেকে দাঁড়াতে দেখে আরহাম। মুখোমুখি দাঁড়িয়ে আছে শুভ্রা আর ছেলেটি। আরহাম নিজের মধ্যে এই মুহূর্তে রাগ অনুভব করছে, কিন্তু বুঝতে পারছে না হঠাৎ এমন রেগে যাওয়ার কারণ। ফাহিম আরহামের অবস্থা দেখে মুচকি হাসে। শুভ্রা একবার আর চোখে তাকায় আরহামের দিকে। কি সুন্দর লাগছে তার মন্ত্রীমশাইকে। সে জানে তার মন্ত্রীমশাই শুভ্র পাঞ্জাবি পরবে, তাই তো সে মন্ত্রী মশাইয়ের সাথে মিলিয়ে শুভ্র রঙের শাড়ি পরেছে। শুভ্রার চোখে স্পষ্ট খেলা করছে কোনো শয়তানি কিছু। এবার সে তাকায় তার সামনে থাকা ছেলেটির দিকে। চোখ দিয়ে কিছু একটা ইশারা করে। ছেলেটিও বুঝতে পেরে আরেকটু এগিয়ে আসে শুভ্রার দিকে। এখন তাদের মধ্যকার দূরত্ব মাত্র ১ হাত পরিমাণ। শুভ্রার মুখে ফুটে ওঠে শয়তানি হাসি। এমন ভাব করছে যেন সে মন্ত্রীমশাইকে দেখেইনি। অতপর তারা একসঙ্গে গান গাওয়ায় মনোনিবেশ করে। হঠাৎ সুমধুর নারী কণ্ঠ কর্ণগোচর হতেই ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে আরহাম। এতক্ষণ যাবৎ কী সব উদ্ভট ভাবনা ভাবছিল। নারী কণ্ঠটির অধিকারীকে খুঁজতে গিয়ে আবিষ্কার করে শুভ্রাকে। মুগ্ধ হয় সে। বিষাদ ভরা মন কিছু সময়ের মধ্যেই ছেয়ে যায় মুগ্ধতায়। কিন্তু সাথেই ছেলেটার যুগল গান শুনে বিরক্ত হয় সে। এখন তো আরহাম নিজেই নিজের উপর বিরক্ত হচ্ছে। তার কেন এতবার মুড সুইং হচ্ছে? গান শেষ হলে করা হাত তালিতে মেতে ওঠে সকলে। বাহবা দিচ্ছে সকলে তাদের যুগল গানে। সকলেই মুগ্ধতার সহিত শুনছে শুভ্রা আর আদিত্যর যুগল গান।
এই ভার্সিটিতে অনেকটা জনপ্রিয় আদিত্য তার কণ্ঠস্বরের জন্য। অনার্স তৃতীয় বর্ষের ছাত্র সে। আজকে তার সাথে একটি মেয়ে গান গাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে মেয়েটি আসতে পারেনি। বিষয়টা জানার পর অদিতি শুভ্রার কথা জানায় তার ভাইকে, সাথে শোনায় শুভ্রার গানের কিছু রেকর্ডিং। সকলে মিলে রাজি করায় শুভ্রাকে। শুভ্রা কিছুতেই রাজি ছিল না গান গাইতে, কিন্তু পরে কী যেন ভেবে রাজি হয়ে যায়। গান শেষে শুভ্রা আর আদিত্য নেমে পড়ে স্টেজ থেকে। রাইমা আর অদিতি ঝাঁপিয়ে পড়ে শুভ্রার ওপর। শুভ্রা তাল সামলাতে না পেরে ওরে ঠাস করে নিচে পড়ে যায়। সাথে রাইমা আর অদিতি সকলেই অবাক চোখে তাদের দিকে তাকিয়ে আছে। সব থেকে বেশি অবাক তো ফাহিম হয়েছে। রাইমাকে সে মোটেও এখানে আশা করেনি। তার বিশ্বাস হচ্ছে না তার সামনে রাইমা। ছাগলের দোল, ওটা আমার উপর থেকে। আল্লাহ গো, উফ, আলুর ভর্তা করে ফেললো আমায়। এই ওঠ, তাড়াতাড়ি ওঠ। শুভ্রার কথা শুনেই দুজনে দাঁত কেলিয়ে উঠে পড়ে। আরে আমাকে তোল, কোমরটা মনে হয় ভেঙে ফেলেছিস আমার। উচ্চ স্বরে হেসে ওঠে সকলে। শুভ্রা অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সকলের দিকে, আর চোখে মন্ত্রীমশাইয়ের দিকে তাকায় একবার, যে কিনা তার দিকেই ভ্রু কুচকে তাকিয়ে আছে। ইস, কি লজ্জা, কি লজ্জা! এভাবে সকলের সামনেই পড়ে গেল। তার মন্ত্রীমশাই এখন তাকে নিয়ে কি ভাববে? অদিতি টেনে তুলে তাকে। রাইমার নজর পড়ে ফাহিমের দিকে। নিজে থেকে ফাহিমকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জিভ দিয়ে ভিংচি কাটে, মুখ বাঁকিয়ে চলে যায় অন্যদিকে। ফাহিম থতমত খেয়ে যায়, কিন্তু পরক্ষণেই কিছু একটা ভাবতেই মন খুশিতে ভরে ওঠে। ভাই, রাইমা ম্যাম এখানে কি করছে? রাইমা এখানে ভর্তি হয়েছে। ফুবিমা বলল এখানে ভর্তি করিয়ে দিতে। ও নাকি এখানে পড়তে চায়। প্রিন্সিপালের সাথে কথা বলে এখানে ভর্তি করিয়ে দিয়েছি। ও আচ্ছা। কিন্তু অশুভ মেয়েটার সাথে কি করছো? ফাহিম অদ্ভুতভাবে তাকায় আরহামের দিকে। তার সামনে কিনা তার বোনকে অসভ্য বলছে। মন্ত্রী হয়েছে জন্য কি যা ইচ্ছা তাই বলবে? ভাই, যাকে অসভ্য বলছেন সে আমার বোন। তো আরহামের ভাবলেশীন কথায় বিরক্ত হয় ফাহিম। ইচ্ছা তো করছে এখনই মুখের ওপর কয়েকটা কথা শুনিয়ে দিতে, কিন্তু সে সাধ্য কি তার আছে? তবুও মনে মনে কয়েকটা কথা শুনিয়ে দেয়। আসছে আমার বোনকে অসভ্য বলতে। নিজের বোন যে অসভ্য তার কোনো খোঁজ নেই। একদিন গুনে গুনে সব কথার শোধ তুলব। ভার্সিটির সকল কিছু শেষে এবার বিদায়ের পালা আরহামের। সকলেই নানা কথা বলছে তার সাথে, কিন্তু আরহাম কেমন যেন থমথমে হয়েই আছে। তার মনে বারবার একটা কথাই উকি দিচ্ছে। মেয়েটা আজকে আমার দিকে একবারও তাকায়নি। এই মন্ত্রী আরহাম শিকদার কি ভাবতে গেছে, কি ভাবে নিজেকে? আরহামের হাঁটুর বয়সী একটা মেয়ে, তার উপর ভাব দেখো। আরে না, শুধু 12 বছরের ছোট মাত্র। সব কিছু কেমন যেন লাগছে তার। ওই মেয়েকে নিয়ে ওসব কেন ভাবছে? বারবার নিজেকে বোঝাচ্ছে যেন মেয়েটিকে নিয়ে না ভাবে, কিন্তু ওই যে বেহায়া এমন, যা বারণ করি তা নিয়েই পড়ে থাকে। গাড়িতে ওঠার সময় আরহাম দেখতে পাই শুভ্রাকে অদিতির সাথে হেসে হেসে কথা বলছে। পাশেই অদিতি আর রাইমা আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের নজর ঘুরিয়ে গাড়িতে বসে পড়ে আরহাম। নিজের কাছে নিজেকে অপরিচিত মনে হচ্ছে তার। যে আরহাম শিকদার নারীদের থেকে দূরত্ব বজায় রেখে চলে, কোনো নারীর দিকে ভালোভাবে তাকায় না পর্যন্ত, সে কিনা একটা মেয়েকে এভাবে পর্যবেক্ষণ করছে। আরহামের গাড়ি চোখের আড়াল হতেই উচ্চস্বরেই হেসে ওঠে শুভ্রা। হঠাৎ তাকে এভাবে হাসতে দেখে হকচকিয়ে যায় রাইমারা। ওই, এভাবে হাসছিস কেন? নিজের হাসি কোনোভাবেই নিয়ন্ত্রণে আনে শুভ্রা। রাইমা আর অদিতির দিকে চোখ দিয়ে ইশারা করতেই তারাও হেসে ফেলে। আদিত্য ক্যাবলাকান্তের মতো তাকিয়ে আছে তাদের দিকে। তাকে ওভাবে তাকাতে দেখে আরেক দফা হেসে ফেলে ওরা। আদিত্যদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কি করলাম যে আমাকে ধন্যবাদ জানাচ্ছ? তেমন কিছু না, এমনিতে বলতে ইচ্ছে করলো। আদিত্যের মাথার ওপর দিয়ে চলে যায় শুভ্রার কথা। অতপর সকলে চলে যায় নিজেদের বাড়ির উদ্দেশ্যে। তারা সেই স্থান ত্যাগ করতেই গাছের আড়াল থেকে বেরিয়ে আসে একজন যুবক। শুভ্রার যাওয়ার পানে তাকিয়ে আছে সে, মুখে বিরাজ করছে রহস্যময় হাসি। অবশেষে তোমাকে খুঁজে পেলাম। এবার কোথায় পালাবে? একবার তো হাট থেকে বেরিয়ে গিয়েছিলে, কিন্তু এবার? বলতে বলতেই বিশ্রীভাবে হেসে ওঠে। ভার্সিটি প্রায় ফাঁকা হওয়ার কারণে কেউ দেখতে পেল না যুবকটির হাসি। শিকদার বাড়ির ড্রয়িং রুমে বসে আছে শুভ্রা। নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করছে। তার পাশেই রাইমা আর অদিতি মুচকি মুচকি হাসছে। আজকে ভার্সিটি থেকে আসার সময় শুভ্রাকে জোর করে নিয়ে এসেছে রাইমা। শুভ্রা জানতো না তাকে শিকদার বাড়িতেই নিয়ে আসবে। জানলে হয়তো রাইমার সাথে আসতোই না।
শুভ্রা বেশ ভালো করেই বুঝতে পারছে রাইমা আর অদিতি ইচ্ছে করেই নিয়ে এসেছে তাকে। আজমল শিকদার খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন শুভ্রাকে। এতে বেশ অস্বস্তি হচ্ছে শুভ্রার। তা কিভাবে কেন দেখছে? মাশাল্লাহ। হঠাৎ করেই আজমল শিকদারের এমন কথায় চমকে ওঠে শুভ্রা। সে তাকায় আজমল শিকদারের দিকে। যখন থেকেই শুভ্রা এসেছে তখন থেকেই আজমল শিকদার তাকে দেখেই যাচ্ছে। শুভ্রা কথা বলতে চাইলে কোনো কথা বলেননি আজমল শিকদার, তাই শুভ্রাও চুপচাপ বসেছিল। তার জন্য খুবই কষ্টকর হয়ে পড়েছে এভাবে শান্ত হয়ে বসে থাকা। তার ভেতর থেকেই যেন কেউ বারবার বলছে, শুভ্রা, এভাবে কেন বসে আছিস? কিছু কর। এভাবে আর থাকা সম্ভব নয়। কথা না বলে থাকা যাচ্ছে না যে আর। কিন্তু নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রাখছে শুভ্রা। হঠাৎ আজমল শিকদারের এমন কথার মানে বোধগম্য হচ্ছে না শুভ্রার। কেমন দেখলে নানু? চোখ টিপ মেরেই বলে রাইমা। আজমল শিকদার চোখে চোখে রাইমাকে কিছু ইশারা করে। রাইমা বুঝতে পেরে মুচকি মুচকি হাসছে। এই যে মেয়ে, এরকম চুপচাপ বসে আছো কেন? অবাক হলো শুভ্রা। সে ভাবছে কি অদ্ভুত এই মানুষটা। সে তো কথা বলতে চেয়েছিল কিন্তু তিনি তো বলেননি, তাহলে এখন আবার উল্টো সুরে চলছেন কেন? না মানে, আপনি তো কোনো কথা বলছিলেন না। আবার মুখে মুখে তর্ক করছো? ভারী অসভ্য মেয়ে তো তুমি। ভ্রু কুচকে যায় শুভ্রার। আজমল শিকদার মুখ টিপে হাসছেন। নিজেকে আর সামলাতে না পেরে এবার উচ্চস্বরে হেসে উঠলেন। রাইমা আর অদিতি যেন এটারই অপেক্ষায় ছিল। তারাও যোগ দিল আজমল শিকদারের সাথে। নীলিমা শিকদার গিয়েছিলেন রান্নাঘরে খাবার আনতে। ড্রয়িং রুম থেকে রান্নাঘর সবটাই দেখা যায়, তাই তিনি এতক্ষণে সব কিছুই দেখেছেন। তিনিও তাল মিলিয়েই রাইমাদের সাথে। আসাদ শিকদার আর আরহাম নেই বাসায়, তারা গেছে নিজ কাজে। শুভ্রা কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থেকে নিজেও উচ্চস্বরে হেসে দেয়। শুভ্রাকে হাসতে দেখে এবার বাকিরাই অবাক হয়, এই মেয়ে হাসছে কেন? দাদুন, কি ভেবেছিলেন আমি বোকা? এভাবে কেন চুপচাপ আছি? আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম আপনি আমার সাথে মজা করছেন, তাই তো আমিও এতক্ষণ চুপচাপ ছিলাম। মেয়ে, তুমি তো দেখি বড্ড বুদ্ধিমতী। দাদুন, এইভাবে ডাকবেন না। আপনার একমাত্র গুণধর নাতি এভাবে ডাকে আমায়। আমার যে একটা নাম আছে হয়তো জানেই না। অবাক হয় আজমল শিকদার আর নীলিমা শিকদার। মেয়েটার কথা শুনে বোঝা যাচ্ছে না সেই এই প্রথমবার শিকদার বাড়িতে এসেছে। কি সুন্দর, এতটুকু সময়ের মধ্যেই মিশে গেছে তাদের সাথে। আমি যে এখানে আছি সকলে হয়তো ভুলে গেছে। অদিতির মুখ ফোরানো দেখে হেসে ফেলে সকলে। নীলিমা শিকদার রাইমাকে বলে তাদের বাড়িটা ঘুরে দেখাতে। রাইমা অদিতি আর শুভ্রাকে নিয়ে যায়। বাবা, কেমন দেখলেন? মাশাল্লাহ বোমা, তোমার পছন্দ আছে বলতে হবে। বাবা, আপনি কি মেয়েটিকে চিনতে পেরেছেন? কেমন চেনার কথা বলছো বোমা? এটা তো সেই মেয়ে যে আপনার নাতিকে নির্বাচনের ফলাফলের দিন সকলের সামনে প্রেম নিবেদন করেছিল। অবাক হন আজমল শিকদার। প্রশ্নবিদ্ধ নয়নে তাকান নীলিমা শিকদারের দিকে। তুমি বুঝলে কি করে বোমা? সেদিনের মেয়েটার মুখে তো মাস্ক ছিল। রাইমা বলেছে। নীলিমা শিকদার আর আজমল শিকদার একে অপরের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে হেসে ওঠে। আরহামের ঘরের বাইরে দাঁড়িয়ে আছে শুভ্রা। অদিতিকে নিয়ে রাইমা গেছে নিজের ঘরে ওয়াশরুমে। ঘরটা পাসওয়ার্ড দ্বারা আবদ্ধ করা। ইতিমধ্যে পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে ফেলেছে সে। শুভ্রা একবার ভাবছে এই ভিতরে ঢুকবে, আরেকবার ভাবছে ঢুকবে না। দ্বিধাদ্বন্দ্বে ভুগতে ভুগতে ঢুকেই পড়ে আরহামের ঘরে। ভিতরে ঢুকেই অবাক হয় শুভ্রা। রুমের চারিদিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ঘরের দেয়ালে আরহামের বড় করে একটা ছবি টাঙ্গানো। শুভ্রা কিছুক্ষণ ছবিটির দিকে তাকিয়ে থেকে টুক করে একটা চুমু খায়। নিজে নিজেই লজ্জা পাওয়ার ভান করে সে। ড্রেসিং টেবিলের ওপর থেকে আরহামের পারফিউম একবার নাকের কাছে নিয়ে গন্ধ নেয়। নিজ শরীরে কিছুটা ছড়িয়ে দেয়। পরিপাটি করে সাজানো রুমটা। শুভ্রা একবার নিজের রুমের সাথে তুলনা করে আরহামের রুম। সাথে সাথেই একটা কথাই মাথায় আসে, কোথায় শুভ্রার গোয়াল ঘর আর কোথায় আরহামের এত সুন্দর ঘর। শুভ্রা, দেখ তোর মন্ত্রীমশাইয়ের ঘর কত সুন্দর গোছানো। আর তোর রুম যে কেউ দেখলে তো বলবে হয়তো ভুল করে গোয়ালঘরে ঢুকে পড়েছে। নেহায়েতই বড়ভাবে রুমটা গুছিয়ে দেয় আমার, নইলে যে কি হতো আমার। ঘরের চারিদিকে ঘুরছিল আর এমন কথাই ভাবছিল শুভ্রা। ঘুরতে ঘুরতেই আরহামের বারান্দায় চলে যায়। বিশাল বারান্দা, হরেক রকম ফুলের গাছে পরিপূর্ণ। অবাক হয় শুভ্রা, তার মন্ত্রীমশাইয়ের ফুলের শখ আছে, কই সে তো জানতো না। বারান্দার এক পাশে কয়েকটা কালো গোলাপের গাছ দেখে চমকে ওঠে শুভ্রা। কালো গোলাপ তার অনেক পছন্দের। তার নিজের বারান্দাতেও হরেক রকমের ফুলের গাছ আছে। কালো গোলাপ লাগিয়েছিল সে, কিন্তু মারা গেছে। তারপর আর লাগানো হয়নি।
এখানে এতগুলো কালো গোলাপের গাছ দেখে নিজেকে সামলাতে পারল না শুভ্রা। টুপ করে একটা কালো চারা তুলে নিল। তখনই রাইমা চিৎকার শুনতে পেল, তাকে ডাকছে। হাতে গাছটা নিয়ে দরজার কাছে চলে যায়। পাসওয়ার্ড দিতেই খুলে যায় দরজা। শুভ্রাকে ভাইয়ের ঘর থেকে বের হতে দেখে রীতিমতো ভূত দেখার মতো চমকে ওঠে রাইমা। এই অদিতি, আমাকে একবার চিমটি কাটতো। অদিতি চিমটি কাটে রাইমার হাতে। ব্যথায় কুকড়িয়ে ওঠে রাইমা। অগ্নিঝরা দৃষ্টিতে তাকায় একবার অদিতির দিকে। রাইমার অবস্থা দেখে দাঁত কেলিয়ে হেসে দেয় অদিতি। এই তুই এমন করে তাকিয়ে আছিস কেন? কোথায় একটু জামাইয়ের ঘরে ঢুকেছিলাম, তো সহ্য হলো না। দেখবি তোর বাসরে তোকে কিভাবে জ্বালাই আমি। বিরক্তি নিয়ে বলি শুভ্রা। রাইমা হাঁ করে তাকিয়ে আছে তার দিকে। তুই ভাইয়ার ঘরে ঢুকলি কিভাবে শুভ্রা? এটার জানার জন্য এভাবে ফোন করছিলি? সোজা কথা সোজা উত্তর দিতে পারিস না? কিছুটা রাগের সাথে বলল রাইমা। শুভ্রা এবার কিছুটা নরম হয়। পায়ে হেঁটে হেঁটে ঢুকেছি তোর ভাইয়ের রুমে। সেটা তো আমিও জানি, তুই ঘরের পাসওয়ার্ড জানলি কিভাবে? জেনেছি কোনোভাবে। এখন বল আমায় কেন ডেকেছিলি? তোকে কতবার দেখেছি, কোনো আইডিয়া আছে তোর? কত চিন্তায় পড়ে গিয়েছিলাম। আরহামের ঘরে সব কিছু এক মনে রাখার কারণে শুনতেই পায়নি, বুঝতে পারল শুভ্রা। শুভ্রার হাতে কালো গোলাপের চারা দেখে চিৎকার করে ওঠে রাইমা। ভাবাচাকা খেয়ে যায় অদিতি আর শুভ্রা। এই তোর কাছে ভাইয়ার গোলাপের গাছ কি করছে? যেখানে পেয়েছিস ওখানেই রেখে আয় শুভ্রা। ভাইয়া যদি একবার জানতে পারে তাহলে নিশ্চিত তোকে উল্টো ঝুলিয়ে দেবে। ভাইয়ার পছন্দের ফুলের গাছ। রেগে যায় শুভ্রা, ধমক দেয় রাইমাকে। এভাবে বলার কি আছে, যেন ওর ভাইয়ের কলিজা নিয়ে যাচ্ছে শুভ্রা। একটা গাছই তো নিয়েছে। শুভ্রার ধমক শুনে আর কিছু বলল না রাইমা। সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল শুভ্রা আর অদিতি। গাছটাকে সযত্নে লুকিয়ে নিয়ে এসেছে সে, কিন্তু এটা বুঝতে পারল না তাকে কেন নিয়ে যাওয়া হয়েছিল শিকদার বাড়ি। মাঝরাতে নিজের ঘরে প্রবেশ করলো আরহাম। আজকে কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকায় দেরি হয়েছে আসতে। ঘরে প্রবেশ করতে অন্যরকম লাগছে তার। বারবার মনে হচ্ছে ঘরে কেউ প্রবেশ করেছিল। পরক্ষণেই আবার ভাবে তার ঘর তো পাসওয়ার্ড দেওয়া থাকে, সে ছাড়া কেউ জানেই না এই ঘরের পাসওয়ার্ড। নিজের ভুল ধারণা ভেবে ওয়াশরুমে ঢুকে পড়ে আরহাম। লম্বা সময় নিয়ে ফ্রেশ হয়ে বের হয় সে। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াতেই কিছুটা অগোছালো পায় সে। পারফিউমটা কিছুটা নিজ জায়গা থেকে অন্য জায়গায় পায়। সন্দেহ হয় ওর, কিন্তু ক্লান্তি থাকায় এসবে পাত্তা দেয় না। চুপচাপ শুয়ে পড়ে। কিছু সময়ের মধ্যেই ঘুমের রাজ্যে পাড়ি জমায়। শুভ্রা নিজের বারান্দায় কালো গোলাপের গাছটায় পাশে বসে আছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই গাছটার দিকে। মন্ত্রীমশাইয়ের ছোঁয়া খুঁজে পাচ্ছে সে গাছটায়। বেশ কিছু সময় বারান্দায় কাটিয়ে ভিতরে চলে যায়। খানবাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে আছে একজন যুবক। এতক্ষণ সেই পর্যবেক্ষণ করছিল শুভ্রাকে। যখন দেখল শুভ্রা ঘরের মধ্যে ঢুকে গেল, তখন সেও নিজের বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেল। বারান্দার পর্দার আড়াল থেকে রহস্যময় হাসি শুভ্রা। যুবকটিকে চলে যেতে দেখেই আবার বারান্দায় এসে দাঁড়ায় সে। ঠোঁটের কোণে লেখে আছে বাঁকা হাসি। বালিশের কাছে রাখা ফোন হঠাৎ কর্কশ শব্দে বেজে উঠল পরপর 2 বার। ঘুম কিছুটা হালকা হয়ে যায় শুভ্রার। বালিশ দিয়ে কান চেপে আবারও ঘুমের রাজ্যে পাড়ি জমায়। কিন্তু না, ফোনটা বোধহয় আজকে শপথ করেছে শুভ্রার ঘুম ভাঙিয়েই ছাড়বে। তাই তো আবারও কর্কশ শব্দে বেজে উঠল। এবার রেগে যায় শুভ্রা। কানে চেপে রাখা বালিশটা ছুঁড়ে মারে বিছানার এক পাশে। কলের অপর পাশের মানুষটির ওপর বেশ রেগে যায় সে। কে ফোন করেছে না দেখে কল রিসিভ করে। কে রে তুই? এখান থেকে মারবো একটা, সোজা গিয়ে গোবরে পড়বি। তোর কোন পাকা ধানে মই দিয়েছি যে এইভাবে আমার স্বাদের ঘুমটা ভাঙালি? কত সুন্দর আমার মন্ত্রীমশাইকে নিয়ে নাতি নাতনিদের সাথে গল্প করছিলাম আমি, দিলি তো 12টা বাজিয়ে। বলেই কল কেটে দেয় শুভ্রা। আবার শুয়ে পড়ে। আরহামের দৈনিক রুটিন অনুযায়ী সে প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে ওঠে। তারপর টানা 1 ঘন্টা শরীরচর্চা করে শাওয়ার নিয়ে বেলকনিতে চলে যায় নিজের পছন্দের গাছগুলোর কাছে। নিজের প্রিয় কালো গোলাপের শাড়িটি একটা ছোট্ট চারা নেই দেখেই ভ্রু কুঁচকে যায় তার। প্রথমে ভাবে হয়তো সে যে কয়টা আছে সে কয়টাই, কিন্তু নিজের তীক্ষ্ণ মস্তিষ্ক তা আর হতে দিল না। তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে এখানে ছোট্ট একটা কালো গোলাপের চারা নেই। ঘরে ফিরে আসে আরহাম। ঘরে থাকা হিডেন ক্যামেরায় ফুটেজ দেখতে শুরু করে। নজরে পড়ে তার ঘরে প্রবেশ করা অশুভ মেয়েটাকে। আশ্চর্য হয় আরহাম, তার ঘরের পাসওয়ার্ড এই মেয়ে জানল কীভাবে? সে ছাড়া এই ঘরের পাসওয়ার্ড আর কেউ তো জানে না। তাকায় একবার তার ড্রেসিং টেবিলের দিকে। এই জায়গায় পারফিউমটা নিজের অবস্থানেই ছিল না।
নিজের ছবিতে শুভ্রাকে চুমু খেতে দেখে কিছুটা অদ্ভুত অনুভূতি অনুভব করে সে। মিশ্র অনুভূতি হচ্ছে আরহামের ভিতর। বুঝতেই পারছে না এখন তার ঠিক কী করা উচিত। এই মেয়ের সাথে অসভ্য নামটার একদম মিল খুঁজে পাচ্ছে। শুভ্রাকে এই কাছে চারটি নিয়ে যেতে দেখে রেগে যায় আরহাম। কোনো কিছু না ভেবেই নিজের ফোন ঘেঁটে অসভ্য মেয়ে দিয়ে সংরক্ষিত করা নাম্বারটিতে কল দেয়। প্রথমবার রিসিভ না করায় আরও রেগে যায় আরহাম। দ্বিতীয়বারও একই। রাগের মাত্রা ক্রমশই বাড়ছে তার। তৃতীয়বারের সময় কল রিসিভ করতে দেখে কিছু বলতেই যাবে তার আগেই শুভ্রার এমন কথা শুনে হয়ে যায় আরহাম। সে যে মেয়েদের স্বপ্নের পুরুষ জানা আছে, তাই বলে একদম নাতি নাতির পর্যায়ে চলে গেছে এই মেয়ে। পরক্ষণে শুভ্রার তুই তুকারির করার মনে পড়তেই আবারও কল দেয়। আবার ঘুমে ব্যাঘাত ঘটায় অগ্নিমূর্তি ধারণ করে শুভ্রা। প্রস্তুতি নেয় এবার বেশ কিছু কথা শুনিয়ে দেবে তার আগেই। অসভ্য মেয়ে। কথাটা কর্ণগ্রোচর হতেই লাফিয়ে ওঠে শুভ্রা। চোখে লেগে থাকা ঘুম এক ছুটে জানলা দিয়ে পালিয়ে যায়। চোখ বড় বড় করে তাকায় ফোনের স্ক্রিনের দিকে। প্রিয় মন্ত্রী সাহেব নামটা দেখে হাঁ হয়ে যায় মুখটা। কিছু সময় আগের কথা মনে পড়ে শুভ্রার। তখন তো ঘুমের ঘোরে যা মুখে এসেছে তাই বলেছে। তখন কি মন্ত্রীমশাই তাকে কল দিয়েছিল? ভাবতেই জীবন যায় যায় অবস্থা শুভ্রার। অপর পাশ থেকে কোনো আওয়াজ না পেয়ে রাগ তরতর করে বাড়ছে আরহামে। কথা কানে যাচ্ছে না অসভ্য? চিল্লিয়ে বলে আরহাম। শুভ্রার মনে হচ্ছে এক্ষুনি তার কান ফিরে যাবে। সে কি কানই শুনতে পায় না নাকি যে এইভাবে চিৎকার করে বলতে হবে? সব ভাবনা চিন্তা একপাশে রেখে দিয়ে কণ্ঠে কিছুটা রাগ প্রকাশ করার চেষ্টা করে। আপনি কাকে অশুভ মেয়ে বলছেন? হ্যাঁ, একদম কথা পারবে না। কোন সাহস আমার ঘরে ঢুকেছিলে? আমার ঘরের পাসওয়ার্ড কিভাবে জানলে তুমি? অবাক হয় শুভ্রা। মন্ত্রীমশাই জানল কিভাবে? তখন তো শুভ্রার মন্ত্রীমশাই বাড়িতে ছিল না। আর আসার সময় বারবার শিকদার বাড়িতে বলে এসেছে যে সে এসেছিল মন্ত্রীমশাই যেন না জানি। তবু কি কেউ বলে দিয়েছে নাকি? আমি আপনার ঘরে কিভাবে যাবো? আজব মানুষ তো আপনি। এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেব। আমি কি তোমার ছোট বাচ্চা মনে হয়? তোমার সাহস হলে কিভাবে আমার গাছ নিয়ে যাওয়ার জন্য? তোমার বাড়িতে কি পারফিউম নেই যে আমার পারফিউম ব্যবহার করছো? আর আমার ছবিতে? থেমে যায় আরহাম। এদিকে শুভ্রা মুখ টিপে হাসছে। আপনার ছবিতে কি মন্ত্রীমশাই? অসভ্য। তোমাকে যেগুলো জিজ্ঞেস করলাম তার উত্তর দাও। আমি বাধ্য নই। অবশ্যই তুমি বাধ্য। কারোর অনুমতি ছাড়া যে তার ঘরে ঢুকতে নেই এটা জানো না তুমি? ঢুকেছ তো ঢুকেছ, আবার চুরিও করেছ। অনুমতি নিতে হবে কেন? আমি আমার জামাইয়ের ঘরে ঢুকেছি, তাতে আবার অনুমতি নেওয়ার কি আছে? আর আপনি চোর কাকে বলছেন? আমার জামাইয়ের গাছ আমি নিয়েছি। চুপ অসভ্য মেয়ে। তোমার আর আমার বয়সের পার্থক্য তুমি জানো? এক থাপ্পড়ে সিধে করবো তোমাকে। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি আমার বড়, এই জন্যে আমাকে গ্রহণ করছেন না? মানে আপনিও আমাকে ভালোবাসেন, তাই হয়তো অজুহাত খুঁজছিলেন কিভাবে আমার সাথে কথা বলা যায়। থতমত খেয়ে যায় আরহাম। কোথাকার কথা কোথায় নিয়ে গেল এই মেয়ে? এখন আরও কিছু বললে না জানি কোথায় নিয়ে যাবে। শত রাগ থাকা সত্ত্বেও কল কেটে দেয় আরহাম। পরে দেখে নেবে এই মেয়েকে। মন্ত্রী আরহাম শিকদারের সাথে অসভ্যতামি হাড়ে হাড়ে বোঝাবে এর ফল। এত কিছুর মাঝে আরহাম বুঝতেই পারল না শুভ্রা কীভাবে পাসওয়ার্ডের কথা কাটিয়ে দিল। শুভ্রা ফোনের দিকে তাকিয়ে হাসছে। মন্ত্রী মশাইকে জব্দ করে তার বেশ ভালো লাগছে। এখন আরামের ঘুম ঘুমানো যাবে, যেহেতু আজকে ভার্সিটির ছুটি। এমন করে বসে আছো কেন? তো কি করব? তোমার একমাত্র গুণধর ছেলের দেওয়া বর্ণনা অনুযায়ী সেই 1 মাস থেকে মেয়ে খুঁজে যাচ্ছি, কিন্তু কারোর সাথেই মিলছে না। আরে বাবা আরহাম, যদি মেয়েটাকে পছন্দই করে তাহলে ভালোভাবে বললেই তো হয়। এভাবে আমাকে ঘোরানোর কোনো মানে হয়? দীর্ঘশ্বাস ফেললেন নীলিমা শিকদার আর আসাদ শিকদার। সকালের খাবার টেবিলেই বসেছেন তারা। আমরা মনে হয় আর নাতি নাতনির মুখ দেখতে পারবো না। দীর্ঘশ্বাস ফেলেন নীলিমা শিকদার আর আসাদ শিকদার। সকালের খাবার টেবিলে বসেছেন তারা। কাঁদো কাঁদো কণ্ঠে বললেন নীলিমা শিকদার। তার সাথে তাল মিলালেন আসাদ শিকদার। রাইমা মাথা নিচু করে আছে, কোনোভাবেই নিজের হাসি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে। আজমল শিকদারের অবস্থাও রাইমার মতো। নীলিমা শিকদার এবার কেঁদে উঠলেন, বিলাপ করতেই শুরু করলেন। তার একমাত্র ছেলে কেন এখনও বিয়ে করছে না? আরহাম তাদের দিকেই তাকিয়ে আছে। তার রাগ বেড়েই চলেছে। একদিকে শুভ্রার উপর রাগ, আর এদিকে মায়ের এমন কান্না সহ্য করতেই পারল না। টেবিলে সজোরে আঘাত করলো। কেঁপে উঠল সকলে। আরহামের রক্তবর্ণ ধারণ করা চোখ দেখে রাইমা প্রায় কেঁদেই ফেলেছে। ব্যাস, অনেক হচ্ছে তোমাদের এসব কাহিনী। বিয়ের ব্যবস্থা করো।
নাতি নাতি দেখার শখ তোমাদের, তাই না? পুরো একটা ফুটবল টিম তোমাদের এনে দেব, যাকে ইচ্ছা তাকে ছেলে বউ বানানোর প্রস্তুতি নাও, কিন্তু আগামী শুক্রবারের মধ্যে সবকিছু যেন শেষ হয়ে যায়। বলেই গটগট পায়ে বেরিয়ে যায় বাড়ি থেকে আরহাম। সকলেই অবাক হয়ে যায়, তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। সকলের একবার নিজেদের মুখ চাওয়াচাই করে হেসে ওঠে। রাইমা বলে, যা ভেবেছিলাম এ তো দেখি তার চেয়েও ভালো কিছু হলো। রেজাউল চৌধুরী আজকে আবার সে বাড়িতে এসেছেন, কিন্তু আজকে আর সেদিনের মতো হলো না। তিনি ভিতরে ঢুকে সোফার উপর বসে থাকতে দেখলেন যুবকটিকে। কাজ কত দূর এগোলো? সে আমার শিকার, আপনাকে বলতে বাধ্য নই। তোমার শিকার? হ্যাঁ, আমার শিকার। আপনার চিন্তা করতে হবে না, খুব শীঘ্রই তাকে সরিয়ে ফেলবো। রেজাউল চৌধুরী তাকান যুবকটির দিকে। যুবকটির ঠোঁটে লেগে থাকা বাঁকা হাসি চোখের আড়াল হলো না তার। বুঝতে পারলেন না তিনি কিছুই। আর কিছু সময় ব্যয় করে চলে গেলেন তিনি। আমার শিকার, ও আমার শিকার। অন্য কেউ চোখ তুলে তাকালে মেরে ফেলবো। অট্ট হাসিতে মেতে ওঠে যুবকটি। ফোনের গ্যালারি থেকে বের করে একজনের ছবি। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছবিটির দিকে। যুবকটির ঠোঁট জোড়া অনবরত নড়ছে, কিছু একটা বিড়বিড় করছে। আধা ঘন্টা পরিশ্রম করে শুভ্রাকে ঘুম থেকে জাগাতে সক্ষম হয় রূপন্তী। বেলা 11টা বাজে। প্রতি সপ্তাহে ছুটির দিন শুভ্রাকে এভাবে জাগাতে হয়। তাছাড়া বাকি দিন ঠিক সময়েই ঘুম থেকে ওঠে। এভাবে ডাকছো কেন ভাবি? কয়টা বাজে জানো? এটা জানার জন্য আমার এত সুন্দর ঘুমটা ভাঙালে? তোমার না আজকে অদিতিদের সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল? সেটা তো 10টায়। তুমি এত তাড়াতাড়ি জাগালে কেন? এখন বেলা 11টা বাজে। লাফিয়ে ওঠে শুভ্রা। নিচে 1 ঘন্টা থেকে অদিতিরা বসে আছে। গলা শুকিয়ে এলেও শুভ্রার। তাকে নিশ্চয়ই আজকে ওরা খেটে রোদে শুকোতে দেবে। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে দৌড় দেয় রূপন্তী। হাসে শুভ্রার অবস্থা দেখে। বিছানা গুছিয়ে চলে যায় সে। ড্রয়িং রুমে কান ধরে দাঁড়িয়ে আছে শুভ্রা। অসহায়ের মতো চেয়ে আছে সামনে থাকা অদিতি আর রাইমার দিকে। 15 মিনিট ধরে ওকে এভাবে দাঁড় করিয়ে রেখেছে। অদিতি আর রাইমার মুখ গম্ভীর। তাদের পাশেই খান বাড়ির বউরা মুখ টিপে হাসছে শুভ্রার অবস্থা দেখে। রিত তার ফুপির অবস্থা দেখে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এবার তো ছেড়ে দে, আর কখনো এমন হবে না। শুভ্রার কথা শুনে অদিতি আর রাইমার কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। শুভ্রা আর কিছু না বলে রাইমা আর অদিতির মাথায় হাত দিয়ে একটা বাড়ি মারলো। দুজনেই হালকা চিৎকার করে উঠল। আমাকে কি তোদের ছ্যাঁচড়া মনে হয়? যা, তোদের সাথে আর যাবই না আমি। কত সময় কান ধরে দাঁড় করিয়ে রাখলি। আমার পায়ে ব্যথা হয়ে গেল, কিন্তু তোদের মন গলাতে পারলাম না আমি। আমার মতো ছোট্ট নিষ্পাপ একটা মেয়েকে এভাবে কান ধরে দাঁড় করিয়ে রাখলি। তোদের কি মায়া লাগে না? হ্যাঁ, তোদের সাথে আর কোনো কথা নেই আমার, যাবার। অদিতি আর রাইমা হাঁ করে তাকিয়ে আছে শুভ্রার দিকে। কোথায় তাদের এভাবে রাগ দেখানোর উচিত, কিন্তু সেই জায়গায় যে দোষ করেছে সেই রাগ দেখাচ্ছে। কি আজব এই মেয়ে। দোষ করলি তুই, আর এখন রাগও দেখাচ্ছিস তুই? অদ্ভুত, বড়ই অদ্ভুত মানুষ তুই। তোর জন্য পাক্কা 1 ঘন্টা ধরে বসেছিলাম। তাতে কি হয়েছে? বসেই তো ছিলি। শুনলাম নাস্তাও নাকি করেছিস তোরা। বিনা দাওয়াতে এত খাবার খাওয়ানো হলো তোদের, তবুও আমার নামে অভিযোগ করছিস? বলেই বাড়ির বাইরের দিকে দৌড়াতে শুরু করে শুভ্রা। অদিতি আর রাইমা কিছুক্ষণ আহম্মুকের মতো বসে থাকে। তাদের খাবারের খোঁটা দিল। তারাও দৌড়ায় শুভ্রার পেছনে। আজকে ওকে হাতে পেলে কী যে করবে। তাদের এমন কাণ্ড দেখে সকলে হাসতে শুরু করে। আনোয়ারা খানের চোখে পানি ছলছল করছে। ফারজানা খানের নজরে পড়তেই তিনি শাশুড়িকে জড়িয়ে ধরেন। দেখলে ফারজানা, মেয়েটা সব গুণ ওর বাবার মতো হলেও হাসিটা একদম ওর মায়ের মতো। রেস্টুরেন্টের ভিতরে ফাইমের সাথে বসে আছে আরহাম। তাকে দেখে চেনার উপায় নেই। নিজেকে সম্পূর্ণ কালোতে আবৃত করে রেখেছে। বাকি দিনের মতো আজকে আর শুভ্র রঙা কাপড়ে নেই সে। তার বদলে শরীরে জড়িয়েছে কালো শার্ট, প্যান্ট, মুখের মাস্ক থেকে মাথার ক্যাপও কালো। ফাহিমের অবস্থাও আরহামের মতো। আশেপাশের মানুষ হয়তো ধারণাও করতে পারছে না তাদের সাথে মন্ত্রী আরহাম শিকদার আছে। বেশ কিছু সময় ধরেই তারা বসে আছে রেস্টুরেন্টে, অপেক্ষা করছে কারোর আসার। আরহাম প্রচুর বিরক্ত হচ্ছে। সময়ের কাজ সে সময়ের মধ্যেই পছন্দ করে। হঠাৎ দরজার দিকে তাকায় আরহাম। অনাকাঙ্ক্ষিতভাবে নজরে পড়ে কালো 3 পিস পরিহিত সেই অশুভ মেয়েটাকে। ভুল দেখছে ভেবে একবার চোখ নামিয়ে আবার দেখে, কিন্তু না, মেয়েটা ভেতরেই প্রবেশ করছে। সাথে রাইমা আর অদিতিকেও দেখে। তারা আরহামদের থেকে একটা টেবিল বাদে বসেছে। 2 টেবিলের মাঝখানে টেবিলটা ফাঁকা। এরা এখানে কি করছে? কারা ভাই?
ওদিকে দেখ। ফাহিম ঘুরে তাকায় তার পেছনের দিকে। শুভ্রাকে দেখে অবাক হয় সে, কিন্তু আরহামের বারণ করায় শুভ্রার সাথে কথা বলে না। দুজনই চুপচাপ বসে থাকে। আজকে সব বিল তুই দিবি। পারবো না। তুই পারবি, তোর ঘাড় পারবে। আমাদের খাওয়ার গোটা দিস, কত বড় সাহস তোর! এখন আমরা যা যা খাবো তার সব বিল তুই দিবি। শুভ্রা আর কিছু বলে না। সে যে আজকে এদের হাত থেকে বাঁচতে পারবে না ভালো করেই জানে। অদিতি আর রাইমা মিলে অনেক খাবার অর্ডার দেয়। তোরা এত খাবার খেতে পারবি? অবাক হয়ে বলে শুভ্রা। অদিতি আর রাইমা দাঁত কেলিয়ে হাসে, যার অর্থ আজকে তারা শুভ্রাকে ফকির বানিয়ে বের হবে রেস্টুরেন্ট থেকে। শুভ্রা একবার তাদের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে আশেপাশে চোখ ঘোরাতেই শুরু করে। কালো পোশাকে আবৃত দুজন মানুষকে দেখে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে শুভ্রার, কিন্তু কিছু না বলেই চোখ ঘুরিয়ে নেয় সে। জানিস, আজকাল রাজনীতিবিদরা সকাল সকাল মেয়েদের কল করা শুরু করেছে। ব্রু কুচকে তাকায় রাইমারা, কিছু বুঝে উঠতে পারছে না শুভ্রার কথার। শুভ্রা ইশারায় তাদের কিছু বলে, তারা বুঝতে পেরে আর চোখে তাকায় তাদের থেকে এক টেবিল দূরত্বে অবস্থানরত মানুষ দুটির দিকে। খাবার খাওয়ায় মনোযোগ দেয় তারা। আরহাম বেশ বুঝতে পারছে তার কথাই বলছে শুভ্রা, তাই শুভ্রা আর কি বলে ভালো করে শোনার জন্য কিছুটা এগিয়ে বসে। ফাহিম আরহামের দিকে সন্দেহভাজন দৃষ্টিতে তাকায়। আরহাম পাত্তাই দেয় না সেই দিকে। কি বলিস এসব শুভ্রা? রাজনীতিবিদরাও এসব করে নাকি? তার বলতে অদিতি, একবার নয়, দুবার নয়, তিনবার কল দেয়। ওমা, কে সেই অসভ্য রাজনীতিবিদ? আরে আরে, অসভ্য বলিস না তাকে। যতই হোক মন্ত্রী মানুষ, তিনি কল দিয়ে আবার আমাকে অসভ্য বলে, জানিস? এইসব বলতে বলতেই তিনজনেই হাসাহাসি করছে। এদিকে আরহাম রেগে আগুন হয়ে যায়। কি সাহস এদের, তাকে নিয়ে এসব বলছে, সাথে আবার নিজের ফুপাতো বোনটাও আছে। সাথে কি আর অসভ্যময় বলি এই মেয়েটাকে? আরহাম কোনোভাবেই নিজের রাগ নিয়ন্ত্রণ করে আছে। ফাহিম পুরো ঘটনা না বুঝলেও কিছুটা আন্দাজ করতে পারছে। মুখ টিপে হাসছে সে। শুভ্রা এবার একটু জোরেই বলে ওঠে, দেখতে হবে না এই শুভ্রাকে? কত ছেলে পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। নেহায়তে আমি একজনকে ভালোবাসি, তাই তাদের ভালোবাসা গ্রহণ করতে পারছি না আমি। কিন্তু এইভাবে রাজনীতিবিদ যদি কল করা শুরু করে, তাহলে আমার কি করা উচিত বলতো তোরা? আমার মনে হচ্ছে যে ছেলেরা তোর পিছনে পড়ে আছে তাদের মধ্যে থেকে একজনকে গ্রহণ কর। এই রাজনীতিবিদরা ভালো হয় না, একদিন কথা বললে 7 দিন অপেক্ষায় রাখে। শুভ্রা তাকায় রাইমার দিকে। রাইমার কথাটার বলার কারণ সে ভালোভাবেই বুঝতে পারছে। ফাহিম একবার তাকায় রাইমার দিকে। মেয়েটা মাথা নিচু করে খাচ্ছে। কথা বলতে বলতেই শুভ্রাদের খাওয়া শেষ হয়। বের হওয়ার সময় শুভ্রা আরহামের পাশ দিয়ে যেতে যেতে ধীর কণ্ঠেই বলে, মন্ত্রীমশাই, আপনি হয়তো জানেন না এই শুভ্রা আপনাকে ঠিক কতটা চেনে। আপনি যেভাবেই থাকুন না কেন, আপনাকে চিনতে শুভ্রার কয়েক সেকেন্ডও সময় লাগবে না। যাই হোক, কালো পোশাকে মারাত্মক লাগছে আপনাকে। পরের বার থেকে নিজের চোখ দুটো ঢাকার চেষ্টা করবেন। আরহাম অবাক হয়ে তাকিয়ে আছে শুভ্রাদের যাওয়ার দিকে। শুভ্রার বলা কথাগুলো স্পষ্ট শুনতে পেয়েছে সে। চিনে ফেলেছে তাকে, এই জন্যই তাকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলছিল। কিন্তু চোখ ঢাকার কথা বলল কেন? ফাহিম শুনতে পেল না শুভ্রার কথা। শুভ্রা বের হওয়ার পরপরই একটা ছেলে প্রবেশ করে রেস্টুরেন্টে। আরহামদের পাশে গিয়ে বসে। ছেলেটার এত দেরি দেখে পূর্বে সব রাগ মাথার চারা দিয়ে ওঠে আরহামের। যত রাগ ছিল সব রাগ গিয়ে পড়ে বেচারা ছেলেটার উপর। ফুচকার দোকানের সামনেই দাঁড়িয়ে আছে শুভ্রা। তার সামনেই অদিতি আর রাইমা একের পর এক ফুচকা খেয়ে যাচ্ছে। তার যে খেতে মন চাচ্ছে না এমন নয়, কিন্তু রেস্টুরেন্টে খাওয়ার পর তার পেটে সামান্য জায়গাও ফাঁকা নেই। কিন্তু এরা যেভাবে খাচ্ছে মনে হচ্ছে কতদিন ধরে কিছুই খায়নি। তোরা কি মানুষ? কেন, কোনো সন্দেহ আছে? এভাবে খাচ্ছিস কিভাবে? মাত্রই না এত খাবার খেলি, 15 মিনিটও হয়নি এখনো। আবার খাওয়ার খোটা দিচ্ছিস? আমরা কমই খাচ্ছি। তোর ভাগ্য ভালো, আমাদের মতো বান্ধবী পেয়েছিস। এটা ভালো ভাগ্য বলে? অদিতি রেগে তাকায় শুভ্রার দিকে। শুভ্রা বোকা বোকা হাসি দেয়। যত যাই মুখে বলুক না কেন, সে জানে কতটা ভাগ্যবতী হলে এমন বান্ধবী পাওয়া যায়। কিন্তু ওই যে বন্ধুদের মধ্যে একটা স্বভাব, কখনো কোনো কিছু স্বীকার করবে না। তাদের কথার মাঝেই একজন সেখানে এসে দাঁড়ায়। মাফ করবেন আপনাদের সময় নষ্ট করার জন্য। আমাকে কি এই ঠিকানাটা বলতে পারবেন? লোকটার কোথায় তিনজনই তাকায় পেছনের দিকে। একজন সুদর্শন লোক কে দেখতে পায়। না, কোনো সমস্যা নেই, বলুন কোন ঠিকানা।
লোকটি একটি কাগজ তাদের দিকে এগিয়ে দেয়। শুভ্রা কাগজ হাতে নিয়ে কিছুটা অবাক হয়। আরে, এ তো আমার বাড়ির থেকে কিছুটা দূরে, আপনি ওই ঠিকানার খোঁজ করছেন কেন? আমি ওখানে নতুন ভাড়াটিয়া। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে শুভ্রাকে একটা ছেলের সাথে দেখে আরহাম কিছু সময় সেদিকে তাকিয়ে থাকে। অতঃপর ফাহিমকে নিয়ে যায় সেই স্থান ত্যাগ করে আরহাম। এসব নিয়ে ভাবলেই তার চলবে না। মন্ত্রী মানুষই, কত দায়িত্ব তার, সেদিকে মন দিতে হবে তার। হঠাৎ মনে পড়ে সকালে বাসায় কি বলে এসেছিল আরহাম। সে যেহেতু রাজি হয়েছে, তার মানে এতক্ষণে তার জন্য মেয়ে দেখা শুরু হয়েছে। কাউকে হারিয়ে ফেলার ভয় মনে ছেকে বসে, কিন্তু কাকে? হঠাৎ বুকের মধ্যে চিনচিন ব্যথা অনুভব করে। আরেকবার তাকায় শুভ্রার দিকে। কেন তার এমন হচ্ছে কিছুই বুঝতে পারছে না। নিজের অনুভূতিগুলোকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। শুভ্রা রাগ নিয়ন্ত্রণের জন্য নিজের ঠোঁট নিজেই কামড়ে ধরে আছে। অসম্ভব পরিমাণে লাল হয়ে আছে তার চোখ জোড়া। রাইমা আর অদিতি অনেক কষ্টে ওকে ধরে রেখেছে। ইতিমধ্যে ক্যাম্পাসে অনেকেই ভিড় করে ফেলেছে। প্রথম বর্ষের একজন স্টুডেন্ট এভাবে সিনিয়র ছেলেদের কেন মারছে তাদের বোধগম্য হচ্ছে না। অবশ্য মেয়েদের মধ্যে খুশি দেখা যাচ্ছে। নিচে পড়ে থাকা ছেলে 3 জন ব্যথায় কাতরাচ্ছে। ছেলেগুলোর এমন অবস্থা দেখে ভার্সিটির মেয়েরা পৈশাচিক আনন্দ অনুভব করছে। কিছু সময়ের মধ্যে গেটের কাছে একটি গাড়ি দেখা যায়। সকলে আতঙ্কিত নয়নে তাকায় সেদিকে। গাড়ি থেকে নেমে পড়ে একজন সুদর্শন ছেলে। চোখে সানগ্লাস, কালো প্যান্ট, সাদা শার্ট, হাতে ব্র্যান্ডেড ঘড়ি। শার্টের হাতা ফোল্ড করতে করতে এগিয়ে আসে ক্যাম্পাসের দিকে। ছেলে 3 জনকে মাটিতে পড়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে যায় ছেলেটির। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় থাকে পাশে থাকা একটি ছেলের দিকে। ছেলেটি বুঝতে পেরে সব কিছু খুলে বলে। শুভ্রার ভার্সিটিতে আজ আসতে দেরি হয়। অদিতি আর রাইমা ক্যাম্পাসে অপেক্ষা করছিল তার জন্য। এর মধ্যে একটা ছেলে হঠাৎ রাইমার হাত ধরে ফেলে। আতঙ্কিত হয়ে যায় রাইমা। পাশে থাকা অদিতির মুখেও স্পষ্ট ভয় ফুটে উঠেছে। তারা বুঝতে পারছে আজ সিনিয়রদের র্যাগের শিকার হতে চলেছে। অদিতির চোখ চারিদিকে আদিত্য আর শুভ্রাকে খুঁজছে। আপনি আমার হাত ধরেছেন কেন? ছাড়ুন বলছি। এটা কেমন অসভ্যতা? এখানে অসভ্যতার কি দেখলে? বলে বিশ্রীভাবে হাসতে লাগলো ছেলেটি। তার পেছনেই থাকা বাকি ছেলে 2 জন ও যোগ দিল তার সাথে। ভার্সিটির ছেলে মেয়েগুলো চেয়ে চেয়ে দেখছে। তারা এগিয়ে আসতে চাইলেও আসতে পারছে না। এই ছেলেগুলোকে ভয় পায় তারা, বিশেষ করে ছেলেগুলোর লিডারকে। আপনি জানেন না আমি কে? এর ফল ভালো হবে না কিন্তু। হাত ছাড়ুন। এই তোরা শুনলি? এই মেয়ে স্বামীরকে ভয় দেখাচ্ছে। তা কে তুমি সুন্দরী? ব্যঙ্গ করে বলল সামির। রাইমার ওড়নার দিকে হাত বাড়াতেই শুরু করলো সে। কিছু ছেলে মেয়ে বাদে বাকি সকলে তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেলে। তারা জানে এখন রাইমার সাথে কি হতে চলেছে। কোনো কিছু পড়ে যাওয়া শব্দে চোখ খুলে তাকায় সবাই। বাড়িতে পড়ে থাকা সামিরকে দেখতে পায় তারা, অবাক হয়। যারা ঘটনাটা দেখেছে তারা অবাক নয়নি তাকিয়ে আছে রাইমার পাশে দাঁড়ানো শুভ্রার দিকে। আকস্মিক আক্রমণে হতবাক হয়ে যায় সামির। নাক দিয়ে গলগল করে রক্ত পড়ছে তার। কিছু বুঝে ওঠার আগেই গালে ব্যথা অনুভব করে। পরপর কয়েকটা থাপ্পড় পড়েছে তার গালে। পাল্টা আক্রমণ করার আগেই আবারও মাটিতে লুটিয়ে পড়ে। এবার হাত চলে যায় পেটে। লাথি মেরেছে কেউ তার পেটে। শুভ্রাকে দেখে রাইমার যেন প্রাণ ফিরে পেল, কিন্তু সঙ্গে আরও বেশি ভয়ও পেল ছেলেগুলোর কি হবে ভেবে। শুভ্রা ইচ্ছে মতো মারছে সামিরকে। সামির উল্টা পাল্টা আক্রমণ করার কোনো সুযোগই পাচ্ছে না। সামির এর পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো যেন এতক্ষণে হুঁশ ফিরল। তারা শুভ্রাকে দেখছিল। যেখানে তাদের থেকে চোখ তুলে তাকাতে সকলের হাঁটু কাঁপে, সেখানে এমন কিছু কল্পনাও করতে পারেনি তারা। তারা শুভ্রার দিকে এগিয়ে আসতে নিলেই শুভ্রা একের পর এক থাপ্পড় মারতে শুরু করে তাদের। যেভাবে পারছে সেভাবে মারছে ছেলেগুলোকে মারতে মারতে প্রায় অবস্থা খারাপ করে ফেলেছে। তবুও শুভ্রার ভেতর কোনো ক্লান্তিই দেখা যাচ্ছে না। তাকে দেখে মনে হচ্ছে ছেলেগুলোর প্রাণ না নিয়ে আজকে তারা থামবে না। ভার্সিটির কিছু ছেলে মেয়ে ওকে থামতে আসতেই নিলেই চিৎকার করে ওঠে। চিৎকার এত জোরে ছিল যে সকলে কিছুটা কেঁপে ওঠে। একজনে এগিয়ে আসবেন না। এতক্ষণ যেমন একটা মেয়েকে এভাবে অপদস্থ হতে দেখে মজা নিচ্ছিলেন, ঠিক সেইভাবেই এখনও ওদের মার খেতে দেখে মজা নেবেন। ওদের মার খেতে দেখে দরদ উতলে উঠছে, তাই না? আজ আপনাদের মতো মানুষদের জন্যই মেয়েদের এই অবস্থা। যখন মেয়েটার সাথে অসভ্যতামি করছিল ওরা, তখন তো কেউ এগিয়ে আসতে পারেনি। নিজেদের মানুষ হিসেবে পরিচয় দেন কিসের জন্য, হ্যাঁ? যদি আরেকজনের বিপদে এসে দাঁড়াতেই না পারেন। মাথা নিচু করে ফেলেই সবাই। আসলেই তো তারা তখন এগিয়ে গেলে রাইমার সাথে এমন কিছু করার সাহস পেত না ছেলেগুলো। কিন্তু তারাই বা কী করবে? বড়লোকের বখাটি ছেলে
এরা। অনেক মেয়ে অপদস্থ হয়েছে এদের হাতে, কোনো পদক্ষেপ নিতে পারেনি কেউ। যারা চেষ্টা করেছে তাদের সাথে অনেক বাজে ঘটনা ঘটে গেছে। শুভ্রাকে থামতে না দেখে রাইমার অদিতি জড়িয়ে ধরেই তাকে। শুভ্রা ছটফট করতে শুরু করে। তারা আরও শক্ত করে জড়িয়ে রাখে তাকে। সব ঘটনা শুনেই ছেলেটি তাকায় শুভ্রার দিকে। পায়ের পাতা থেকে মাথার চুল অবধি অদ্ভুতভাবে পর্যবেক্ষণ করছে। ছেলেটির এমন চাহনি মোটেও ভালো লাগছে না শুভ্রার। রাইমার অদিতির কাছ থেকে নিজেকে কোনোভাবে ছাড়িয়ে নিয়ে ঠাস করে ছেলেটির গাড়ি চর বসালেও শুভ্রা। আহম্মকে মনে গেল সকলে। শুভ্রা, পাগল হয়ে গেছিস? জানিস কাকে চর মারলি তুই? ভয় গলা শুকিয়ে যাচ্ছে অদিতির। সে খুব ভালো করেই চেনে এই ছেলেকে। অদিতির কথা শুনেই শুভ্রা প্রতিক্রিয়াহীনভাবে তাকায় তার দিকে। জানি তো, ইউনিভার্সিটির সকলে যাকে নাকি বাঘের মতো ভয় পায়, মিস্টার মাহিদ মির্জাফর থুকু মিস্টার মাহিদ মির্জা, ওনাকে না চেনার কি আছে? ইউনিভার্সিটির সব অসভ্য ছেলেদের লিডার সে। আরে আরে, অসভ্য কেন বলছি? অসভ্য ডাক্তার সকলকে মানায় না, এটার জন্যও যোগ্যতা থাকা লাগে। কিন্তু ওনার মধ্যে তো সেইটুকুও নেই। বাপের হোটেলে খাবে আর সারাদিন গুন্ডামি করে বেড়াবে। মাহিদ এতক্ষণ গালে হাত দিয়ে দাঁড়িয়েছিল। তার বিশ্বাস হচ্ছিল না তাকে কেউ চর মেরেছে। কিন্তু এখন শুভ্রার এমন ব্যঙ্গ করার কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল তার। কোনো কিছু না ভেবেই শুভ্রাকে থাপ্পড় মারার জন্য হাত ওঠায়। শুভ্রা জানতো এমন কিছু হবে, তাই সেও হাত তুলে মাহিদের হাত ধরার জন্য। কিন্তু তার আগেই কেউ মাহিদের হাত ধরে ফেলে। কি করছিলে এটা? মেয়েদের গায়ে হাত তোলার সাহস কি করে হলো তোমার? হঠাৎ এমন একজন অচেনা লোককে দেখে সকলে কিছুটা অবাক হয়। শুভ্রা ভালোভাবে তাকায় লোকটির দিকে। মনে পড়ে কালকে তাকে যে লোকটা ঠিকানা জিজ্ঞেস করেছিল, এটা সেই লোক। কিন্তু এখানে কি করছে? ওই কে রে তুই? তোর সাহস হয় কি করে এই মাহিদ মির্জার হাত ধরার? কথাটা শেষ হওয়ার আগেই মাহিদের গালে আবারও একটা থাপ্পড় পড়ে। কিন্তু এবারের থাপ্পড়কারী লোকটি নিজেই। বেয়াদব ছেলে, আমি তোমাদের নতুন ম্যাথ টিচার। থ হয়ে যায় সকলে লোকটিকে দেখে। কেউ কি বুঝবে তিনি একজন শিক্ষক? বয়স কতই বা হবে, দেখতে সুদর্শন। শুভ্রারাও কিছুটা অবাক হয়েছে। কিছু সময়ের মধ্যেই সেখানে উপস্থিত হয় প্রিন্সিপাল। সকলকে নিজেদের ক্লাসে যেতে বলেন তিনি। শুভ্রা আর সামিরকে নিজেদের সাথে নিয়ে যান। ভিডিও কলে এত সময়ের ঘটে যাওয়া সকল ঘটনা দেখছিল আরহাম। খুব মনোযোগ সহকারে দেখছিল শুভ্রার প্রতিটা আঘাত করার কৌশল। দেখে মনে হচ্ছে এই কাজে পারদর্শী। প্রতিপক্ষকে সুযোগই দিল না তার উপর আঘাত করার। ফাহিম মিটিমিটি হাসছে। সে ভাবছে শুভ্রা কিভাবে ছেড়ে দিল ছেলেগুলোকে। এতক্ষণে ছেলেগুলোর হাড্ডি গুঁড়ো করে ফেলার কথা। মেয়েটা এমন পারদর্শীর মতো কিভাবে মারামারি করলো? ভাই, ওকে নিজের আত্মরক্ষার জন্য সব ধরনের কৌশল শেখানো হয়েছে। ছেলেগুলোর ভাগ্য ভালো ভাই। প্রথম কথাটা শুনি আরহাম কিছুটা সন্তুষ্ট হলেও শেষের কথাটা শুনি পুরো কুচকে তাকায় ফাহিমের দিকে। ভাগ্য ভালো কিভাবে? ছেলেগুলোর এতক্ষণে হাড্ডি গুঁড়ে করে ফেলার কথা ছিল, কিন্তু কেন থেমে গেল বুঝতে পারছি না। রাইমার সাথে মেয়েটা ওকে আটকালো তো। ভাই ও নিজে থেকে না থামলে ওনারাও ওকে আটকাতে পারতো না। যাই হোক, মেয়েটার নির্লজ্জতা ছাড়াও দেখি ভালো কাজও করতে জানে। আমি তো ভেবেছিলাম সারাদিন অসভ্যতামি করে বেড়ায়। তোর বোন তাহলে কিছু পারে ফাহিম। জুতো মেরে গরু দান করলেন ভাই। ক্লাসরুমে বসে আছি রাইমা আর অদিতি। শুভ্রা এখনো আসেনি। তুই তো ওখানে বলতেই পারতি তুই মন্ত্রী আরহাম শিকদারের বোন, তাহলে এত ঝামেলা হতো না। তা তো ঠিক, কিন্তু আমি চাচ্ছিলাম না কেউ জানুক। জানলে দেখতি সকলে আমাকে আলাদা আচরণ করা শুরু করতো। আর জানিস, মনের মধ্যে একটা বিশ্বাস ছিল শুভ্রা আসবে। তাদের কথোপকথনের মাঝেই ক্লাসরুমে প্রবেশ করেন প্রিন্সিপাল। সাথে শুভ্রাও আসে। ও গিয়ে সোজা রাইমা আর অদিতির মাঝে বসে। ওরা ওকে কিছু জিজ্ঞেস করতে নিলে ইশারায় চুপ করিয়ে দেয় শুভ্রা। ক্লাসের ছেলেমেয়েরাও অদ্ভুতভাবেই দেখছে ওকে। স্টুডেন্ট, উনি তোমাদের নতুন ম্যাথ টিচার আরজাদ চৌধুরী। প্রিন্সিপাল বেশ কিছু সময় সকলের সাথে কথা বলে চলে যান। ক্লাসরুমের মেয়েরা হাঁ করে দেখছে। আর আজকে চোখে চশমা না থাকলে হয়তো আরও বেশি সুন্দর লাগতো। তো আমার প্রিয় শিক্ষার্থীগণ, আমার পরিচয় তো পেয়েই গেলেন, এখন আপনাদের পরিচয়গুলো দেন। হারাজের কথা বলার ধরন দেখে মুগ্ধ হয় সকলে। একে একে সকলের সাথে পরিচয় করে দেয় আরাজ। ক্লাসরুমে শুভ্রার সাথে বাড়তি একটা কথাও বলে না। এমন ভাব করলো যেন তারা একে অপরকে আগে কখনো দেখিনি।
ছুটির পর ভার্সিটির বাইরে দাঁড়িয়ে আছে শুভ্রা। রাইমা কাজের কথা বলেই চলে গেছে। এতে করে শুভ্রা কিছুটা অবাক হয়েছে। পরে ভাবলো হয়তো ও সকালের ঘটনার কারণেই খারাপ লাগছে, তাই তাড়াতাড়ি চলে গেল। ভার্সিটি এখনও পুরোপুরি খোলা হয়নি, কয়েকজন শুধু বেরিয়েছে। অদিতির বাইরে আসার অপেক্ষা করছে শুভ্রা। অদিতি গেছে ওয়াশরুমে। আদিত্য আজকে আসেনি ভার্সিটিতে, তাই অদিতিকে বাড়িতে নামিয়ে দিতে চেয়েছে শুভ্রা। এখানে দাঁড়িয়ে যে আরাজের কথায় শুভ্রা পেছন ফেরে। এই লোকটা কাল অবধি ছিল তার প্রতিবেশী, আর এখন তার ভার্সিটির শিক্ষক। শুভ্রা ভদ্রতার সহিত মুখে হালকা হাসি ফুটিয়ে জবাব দেয়, স্যার, আমার বান্ধবী অদিতি এখনও ভেতরে, তাই এখানে দাঁড়িয়ে। আচ্ছা। বলেই চলে গেলেন আরাজ। শুভ্রা তার যাওয়ার দিকে বেশ কিছু সময় তাকিয়ে থাকে। লোকটাকে দেখে কখনো বা শিক্ষক মনেই হয় না, কখনো বা 25 বছরের যুবক। চোখে সবসময় মোটা ফ্রেমের একটা চশমা পরে, সুদর্শন দেখতে। শুভ্রা, তোর মন্ত্রীমশাইয়ের থেকে সুন্দর আর কেউ নেই। অন্য কোনো ছেলের দিকে একদম তাকাবি না, হোক না সেটা প্রতিবেশী বা শিক্ষক। তোর মন্ত্রীমশাই দুনিয়ার সব থেকে সুদর্শন একটা মানুষ। নিজের মাথায় হালকা মেরে বলে শুভ্রা। নিজের এমন কাজে নিজেই আবার হেসে ফেলে। ভাবনার রাজ্যে নিজের প্রিয় মন্ত্রীমশাইকে নিয়ে ডুব দেয়। অদিতি এসে শুভ্রাকে একা একা হাসতে দেখে কিছুটা অবাক হয়। শুভ্রাকে 2-3 বার ডাকার পর ও যখন শুভ্রা সাড়া দেয় না, তখন কিছুটা ঝাঁকায় শুভ্রাকে। ওই, আবার নিশ্চয়ই তোর প্রিয় মন্ত্রীমশাইয়ের ভাবনায় ডুব দিয়েছিলি। এতবার ডাকলাম তবুও কোনো সাড়া নেই তোর। শুভ্রা অদিতির পিঠে একটা কিল বসায়। অদিতি কিছুটা আর্তনাদ করে ওঠে। দিলি তো ভেঙে। তোরা সবাই আমার ভালোবাসার শত্রু। যখনই দেখবি আমার প্রিয় মন্ত্রীমশাইকে নিয়ে কিছু একটা ভাবছি, ঠিক তখনই তোরা বাগড়া দিতে চলে আসবি। বাস্তবে তো আর পাই না ওনাকে, তাই কল্পনা দিয়ে একটা ছোট্ট সংসার সাজিয়েছি। কিন্তু তোদের তো আমার সেই সুখটাও সহ্য হয় না। গটগট পায়ে গাড়িতে উঠে বসে শুভ্রা। অদিতিও শুভ্রার পাশে গিয়ে ধপাস করেই বসে পড়ে। বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে শুভ্রা। আরে রাগ করিস কেন? তুই তো আমার ডাক শুনছিলি না, তাই ঝাঁকা দিয়েছি। রাগ করিস না শুভ্রা, আজকে না তোর। কথাটা শেষ হওয়ার আগেই নিজের জিভ কামড়ে ধরে অদিতি। এমন প্রতিক্রিয়া করছে যেন এক্ষুনি কোনো বিস্ফোরণ ঘটাতে যাচ্ছিল ও। শুভ্রা সন্দেহভাজন দৃষ্টিতে তাকায় অদিতির দিকে। আজকে আমার কি অদিতি, কথা শেষ না করে থেমে গেলি কেন? আরে তেমন কিছু না। আমতা আমতা করছে অদিতি। শুভ্রা বেশ ভালোই বুঝতে পারছে অদিতি কিছু লুকাচ্ছে তার থেকে। এমনকি আজকে রাইমাকে দেখেও তার এমনটাই মনে হয়েছে। শুভ্রার যাওয়ার পথে তাকিয়ে আছে মাহিত। তার ঠোঁটের কোণায় খেলা করছে অদ্ভুত হাসি। শুভ্রার থাপ্পড় দেওয়ার জায়গায় আলতো করে হাত বুলায় সে। হঠাৎ হাতে থাকা ফোনে কিছু একটা দেখে ঠোঁটের কোণে থাকা হাসি আরও বেশি প্রসারিত হয়। ফোন পকেটে রেখে গাড়ির চাবি হাতের আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে গাড়ির কাছে চলে যায় সে। সাথে নিচু স্বরে গানও চালিয়ে যাচ্ছে। ভার্সিটির ছেলেমেয়েরা অবাক হয়ে দেখছে মাহিতকে। এই ছেলের সাথে কেউ উচ্চ কণ্ঠে কথা বললেই তার অবস্থা খারাপ করে ছাড়ে। সেই ছেলেকে আজকে একটা মেয়ে থাপ্পড় মেরেছে, তবু কত সুন্দর স্বাভাবিকভাবেই চলছে সে, যেন কিছুই হয়নি। গাড়ির কাছে এসে হাসপাতালে ফোন করে মাহিত। সামিটের ভর্তি করানো হয়েছে কাছেই একটা হাসপাতালে। ভালো মন্দ জিজ্ঞেস করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সে। কিছু সময় পর আবার হাসপাতালে যেতে হবে তাকে। একটা খুনের কেসের ফাইল নিয়ে ঘাটাঘাটি করছে ফারহাদ। সে পেশায় একজন সিআইডি অফিসার। স্যার, আপনি প্রায় সময় এই বন্ধ হয়ে যাওয়া কেসটা নিয়ে কাজ করেন, কিন্তু সমাধান আজ পর্যন্ত পেলেন না। ফাহাদ কোনো জবাব দেয় না রোহিতের কথায়। সে এক মনে কাজ করেই যাচ্ছে। হতাশ হয় রোহিত। এর আগেও কতবার এই বিষয়ে সে জিজ্ঞেস করেছে, তার ততবারই ওর ওপর পাশ থেকে কোনো জবাব পায়নি। হঠাৎ ফারহাদের চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে, ঠোঁটে ভেসে ওঠে বিজয়ের হাসির রেখা। রোহিতের দিকে একটা জায়গা কাগজ এগিয়ে দেয় ফারহাদ। রোহিত কাগজটা ভালোভাবে দেখে। তার মুখেও স্পষ্ট হাসি ফুটে উঠেছে। সে তাকায় ফারহাদের দিকে। তার স্যারের দীর্ঘ কয়েক বছরের পরিশ্রমের ফল পেতে চলেছে। কি করতে হবে জানোই তো। জি স্যার, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না স্যার, আমি কতটা আনন্দিত। এখনই আনন্দ করার কিছু হয়নি রোহিত। যেদিন সব কিছুর গোড়ায় পৌঁছাতে পারবো সেই দিন হবে আসল আনন্দ। এখন তো সবেমাত্র সামান্য কিছু পেয়েছি। আপনার বিশ্বাস আজকে আপনাকে এতদূর নিয়ে এলো স্যার। ফ্যাকাশে হাসে ফারহাদ। তার ভিতরে কী চলছে হয়তো সে বাইরে প্রকাশ করতে পারছে না, কিন্তু মুখে হাসি ধরেই রেখেছে।
আচ্ছা যাই হোক, এখন আমাকে যেতে হবে, আজকে স্পেশাল একটা দিন। রোহিতকে কিছু বলার সুযোগ না দিয়েই চলে যায় ফারহাদ। আগেই সে ছুটে নিয়ে গিয়েছে। তার যেমন আজকে খুশি খুশি লাগছে, তেমন অপ্রিয় কিছু সত্যের মুখোমুখি হতে যাচ্ছে তাকে। ফোনের দিকে তাকিয়ে হাসি শুভ্রা। সে হাসি মুগ্ধতা ছড়াতেই পারল না। সেই হাসিতে নেই কোনো আনন্দের ছিটে ফোটা, আছে শুধু এক রাশ বেদনা। পাশেই বসে থাকা অদিতি লক্ষ্য করছে শুভ্রার গতিবিধি। হঠাৎ জড়িয়ে ধরে সে শুভ্রাকে। শুভ্রা মোটেও এতে অবাক হয় না, এমনকি ফোনের থেকে নজরও সরায় না। শোন না। অদিতির আহ্লাদি কণ্ঠে এবার তাকায় শুভ্রা, কপাল কুঁচকিয়ে যায়। কি? চল আজকে তোদের বাসায় যাব। আমার বাসায় মা বাবা নেই, ওনারা পিসির কাছে গেছে, দাদাভাই হয়তো কোথাও গেছে। দেখলি না ভার্সিটিতে আসলো, এখন আমি একা কি করে থাকবো? তার চেয়ে ভালো তোর বাসায় যাই, ওখান থেকে দাদাভাইকে ডাকবো, দাদাভাই এসে নিয়ে যাবে। শুভ্রা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। অদিতি বিশ্বজয়ের একটা হাসি দেয়। সে জানতো শুভ্রা বারণ করবে না, কিন্তু প্রশ্ন করে। এটা ভেবেই এত সময় চুপচাপ বসেছিল। কাউকে মেসেজে কিছু জানিয়ে আবারও চুপচাপ বসে পড়ে অদিতি। আজকে মোটেও সে বেশি কথা বলবে না, এমনিতেই তার মুখ পাতলা, কখন কী বলে দেয়। সেটা যদি হয় কোনো সিগারেট কথা, গড় করে সব প্রচার করে ফেলে। ফোনের স্ক্রিনে হঠাৎ ছোট ভাইয়া নামটা ভেসে উঠতে অবাক হয় শুভ্রা। এই সময় তাকে কেন কল করছে? রিসিভ করতেই ওপাশ থেকে ফাহিমের ব্যস্ত কণ্ঠও শুনতে পায় শুভ্রা। বনি, কোথায় তুই? আমি তো গাড়িতে বাসায় আসছি। ওহ আচ্ছা, আয়। শুভ্রা আরও কিছু বলার আগেই কল কেটে যায়। বিরক্ত শুভ্রা। আজকে সকলের কি হয়েছে কে জানে। অদ্ভুত আচরণ করছে সবাই। খানবাড়িতে গাড়ি এসে থামতেই নেমে পড়ে শুভ্রা আর অদিতি। ড্রাইভার চলে যায় গাড়ি নির্দিষ্ট স্থানে রাখতে। বাইরে দাঁড়ানো দুটো গাড়ি নজরে আসে শুভ্রার। এগুলো তো খানবাড়ির কারণ নয়, শুভ্রা জানে। তাহলে কি কোনো অতিথি এসেছে এই বাড়িতে? ভাবতে ভাবতেই এগিয়ে যায়, যেতে শুরু করে, কিন্তু হঠাৎ থেমে যায়। শুভ্রার থেমে যাওয়া অদিতিও থেমে যায়। শুভ্রা ভালোভাবেই দেখে এই গাড়ি দুটোকে। এর মধ্যে একটা গাড়ি তার অতি পরিচিত। মনে করার চেষ্টা করছে গাড়িটি কার। হ্যাঁ, এই গাড়িটা তো তার মন্ত্রীমশাই, কিন্তু এখানে কি করছে? আরও কিছু ভাবার আগেই বাড়ির ভিতর থেকে ফাহিম বের হয়, শুভ্রার কাছে এসে দাঁড়ায়। বনি, বাইরে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? চল ভিতরে। ভাইয়া, মন্ত্রীমশাইয়ের গাড়ি এখানে কি করছে? আরে আমি নিয়ে এসেছি, বাসা আসার দরকার ছিল, তাই বাইরের গাড়িটা এর সামনে ছিল, নিয়ে এসেছি। এখন চল তো। আরে দাঁড়াও, আরেকটা গাড়ি কার? এত প্রশ্ন করিস কেন বনি, চল তো। শুভ্রাকে কোনো কিছু বলার সুযোগ দেয় না ফাহিম। ভিতর দিকে যেতে শুরু করে। শুভ্রা আর কী করবে, অগত্যা সেও অদিতিকে নিয়ে যেতে শুরু করে। দরজার ঠিক সামনে আসতেই চেনা পরিচিত একটা গন্ধ নাকে আসে শুভ্রার। চোখ বন্ধ করে ঝরে নিঃশ্বাস নেয়। তার কি আজকাল নাকি কোনো সমস্যা হয়েছে নাকি? এই গন্ধ এখানে পাওয়া তো অসম্ভব। আর কোনো কিছুকে পাত্তা না দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে শুভ্রা। মুখটা আপনা আপনি হাঁ হয়ে যায়। পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখার মতো চেয়ে আছে সে। না, এটা কেন সত্যি ভাবতেই পারছে না। চোখ বন্ধ করে ফেলে শুভ্রা। কয়েক সেকেন্ড পর উচ্চস্বরে হাসির শব্দ শুনে চোখ খুলে তাকায়। না, কোনো পরিবর্তন দেখা গেল না তার সামনের দৃশ্যে। তার মানে সত্যিই সবটা। চিৎকার করতে নাই শুভ্রা। অদিতি তাড়াতাড়ি তার হাত দিয়ে শুভ্রার মুখ চেপে ধরে। ছাদে দাঁড়িয়ে আছে শুভ্রা। অপ্রত্যাশিত কিছু পাওয়ায় থমকে গেছে সে। না, অপ্রত্যাশিত নয় তো, সেটা এটারই প্রত্যাশিত করেছে। শরীরে তার লাল রঙা শাড়ি জড়ানো, শরীরে নানা গহনা শোভা পাচ্ছে। হাঁটু সমান চুলগুলো বাতাসের তালে তালে তাল মিলিয়ে উঠছে, সাথে শাড়ির আঁচলও যোগ দিয়েছে। অবাধ্য কিছু চুল মুখের উপর বারবার আঁচড়ে পড়ছে, কিন্তু সেদিকে তার কোনো ভাবান্তর নেই। সে এক মনেই আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ ধীরে ধীরে নিজের রং বদলাতে শুরু করেছে। হয়তো কিছু সময়ের মধ্যেই বৃষ্টি নামবে। আচ্ছা, তার কি এখন খুশি হওয়া উচিত নাকি কষ্ট পাওয়া উচিত? অবশ্য খুশি হওয়া উচিত, সে তো এটাই চেয়েছিল। তাহলে কেন কষ্ট পাচ্ছে তার? এটা কি সুখের কান্না? মিশ্র অনুভূতি হচ্ছে তার ভেতর। বাবা মাকে বড্ড বেশি কাছে পেতে মন চাচ্ছে,
আরহাম মনোযোগ সহকারে দেখছে শুভ্রাকে, পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত খুঁটিয়ে খুঁটে। এই চাহনিতে কোনো অধিকার হানি তা নেই, নেই কোনো অবৈধতা, সম্পূর্ণ হালাল তার জন্য। শুভ্রাকে এখন তার কাছে বড্ড বেশি স্নিগ্ধ লাগছে। একরাশ মুগ্ধতা ভরা চোখে দেখছে লাল শাড়ি পরিহিতা তার একমাত্র অর্ধাঙ্গিনীকে। কিছু সময় আগে সে এই মেয়েটির সাথে হালাল সম্পর্কে জড়িয়েছে। আচ্ছা, এর আগে তো কখনো সেভাবে কাউকে দেখেনি, তাহলে এখন কেন এই অসভ্য মেয়েটাকে নিখুঁতভাবে দেখছে? আগে কখনো তো বুকের বাঁ পাশে এত প্রশান্তি অনুভব করেনি। বেশ কিছুদিন ধরেই সে বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব করছিল, তাহলে আজ কেন ব্যথার জায়গায় প্রশান্তি অনুভব করছে? নিজের করা প্রশ্নের নিজেই জবাব পেয়ে গেছে আরহাম। তার সামনে থাকা অসভ্য মেয়েটি ছিল তার বুকের সে ব্যথার কারণ, এখন এই মেয়েটি তার প্রশান্তির কারণ। শুভ্রার মুখ থেকে হাত সরিয়ে নেয় অদিতি। ড্রয়িং রুমে সকলে এখন হাসছে তার অবস্থা দেখে। নীলিমা শিকদার এগিয়ে আসেন শুভ্রার দিকে। গরমে ঘামার্তক শুভ্রার গালে হাত রাখেন তিনি। শুভ্রা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। হাসেন নীলিমা শিকদার। ওকে নিয়ে যাও। শুভ্রা কিছু বলার আগেই রূপন্তীরা ওকে নিয়ে যেতে শুরু করে নিজের রুমে। এক প্রকার জোর করেই নিয়ে যাচ্ছে। ঘরে নিয়ে আসা পর্যন্ত কেউ ওর সাথে একটা কথাও বলে না। বিছানার উপর বসায় শুভ্রাকে। রাইমা সাথে নিয়ে আসা ব্যাগ খোলে, ভেতর থেকে বের করে লাল রঙের একটি শাড়ি, মোটা দুটো হাতের বালা, কানে দুল আর হালকা কাজ করা একটি গলার হার, সবগুলোই স্বর্ণের। সব জিনিস বিছানার উপর রেখে শুভ্রার হাতে শাড়ি ধরিয়ে দেয়। ঠেলে ঠুলে ওয়াশরুমের ভিতর ঢুকিয়ে দেয় তাকে। বাইরে থেকে ওয়াশরুমের দরজা বন্ধ করে দেয়। তারপর তিনজনেই বেশ আয়েশের সাথে বসে বিছানার উপর, একে অপরের মুখের দিকে তাকিয়ে হো হো করে হেসে ওঠে। শাড়ি নিয়ে ওয়াশরুমের ভিতরে আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে শুভ্রা। তাকে কি শাড়ি পরার জন্য ওয়াশরুমে পাঠালো? কিন্তু কেন? আর মন্ত্রী মশাই বা তার বাসায় কী করছে জিজ্ঞেস করার জন্য বাইরে বের হতে নেয় শুভ্রা, কিন্তু দরজা খুলছে না। বাইরে থেকে দরজা বন্ধ করা বুঝতে পারে। রাইমা দরজা খোল, কি শুরু করেছিস তোরা? আগে শাড়ি পরে নে, তারপর দরজা খুলবো। শাড়ি কেন পরবো আমি? তাছাড়া বাইরে মন্ত্রীমশাইরা কি করছেন? সব প্রশ্নের উত্তর দিব, আগে শাড়ি পরে আয়। ভাবি, তুমি অন্তত দরজাটা খোলো। শুভ্রা, রাইমা যা বলছে তাই করো, শাড়ি পরে বেরিয়ে এসো। ভাবি। কিন্তু বাইরে থেকে আর কোনো আওয়াজ পেল না শুভ্রা। বুঝতে পারলো ওদের কথা না শুনলেই বাইরে বের হতে পারবে না। অগত্যা ফ্রেশ হয়ে শাড়ি পরেই নিল। পরেছি, দরজা খোলো। শুভ্রার বলতে দেরি হলো, কিন্তু দরজা খুলতে দেরি হলো না। অদিতি ওকে টেনে নিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসালো। রাইমা হাত দিয়ে আলতো করে শুভ্রার দুই গাল চেপে ধরে সাজাতে শুরু করলো। এমনভাবে ধরেছে শুভ্রা কোনো কথাই বলতে পারছে না। শুভ্রা নড়াচড়া শুরু করলে রূপন্তী জোরে একটা ধমক দেয়। সাথে সাথেই শান্ত হয়ে যায় শুভ্রা। শুভ্রার মুখে তেমন কোনো প্রসাধনী লাগায় না রাইমা, প্রয়োজনই পড়েনি লাগানোর। রূপের দিক থেকে কোনোভাবেই খারাপ নয় শুভ্রা, বরঞ্চ তাদের সকলের থেকেই সুন্দর দেখতে। চোখে কাজল আর ঠোঁটে হালকা করে লিপস্টিক লাগিয়ে দেয়। ব্যাস এতটুকুতেই মারাত্মক দেখতে লাগছে শুভ্রাকে। অদিতি আর রূপন্তী গহনাগুলো পরিয়ে দিতেই শুরু করে। তোমরা এসব কি করছো বলো তো? চুপচাপ বসে থাকো, একটাও কথা নয়, কিছুক্ষণ পর এমনিতেও জানতে পারবে। কিন্তু চুপ করতে বললাম না তোমাকে? রূপন্তীর রাগী কথায় চুপ করে যায় শুভ্রা। মনে মনে কয়েকটা মধুবাণী শুনিয়ে দেয় রূপন্তীকে। শুভ্রার লম্বা চুলগুলো খোপা করে ফেলে রূপন্তী। আসবো। দরজার কাছে দাঁড়িয়ে আছে শুভ্রার চার ভাই, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তারা। কিছু লুকানোর বৃথার চেষ্টা চালাচ্ছে। তোমরা আবার কবে থেকে আমার রুমে আসার জন্য অনুমতি নিতে শুরু করলে? আসো, দেখো না কি শুরু করে দিয়েছে আমার সাথে। চারজনই এসে দাঁড়ায় শুভ্রার পাশে। ফারহাদ শুভ্রার দুই গাল ধরে নিজের দিকে ঘোরায়। চোখে পানি চিকচিক করছে, কিন্তু ঠোঁটে হাসি বিরাজমান। মাশাআল্লাহ, আমাদের বনিকে অনেক সুন্দর লাগছে, লাল পরি। এইভাবে কথা বলছো কেন তোমরা? তোমাদের কি কিছু হয়েছে? উত্তেজিত হয়ে বলে শুভ্রা। চোখে মুখে আতঙ্ক ফুটে উঠেছে। হাসি ওরা চারজন। তার কিভাবে বোঝাবে তাদের ভিতরের অবস্থা? তাদের এই ছোট্ট পরীটা আজকে অন্য কারোর ঘরের বউ হতে চলেছে। তাদের বুকের একাংশ যে ছিঁড়ে যাচ্ছে, তা কি বুঝতে পারছে না তাদের ছোট বোনই? বুঝবে কিভাবে? সে তো জানেই না তার সাথে কি হচ্ছে। কি হলো, তোরা ওকে নিয়ে আয়। রোজিরা খানের কথায় ধ্যান ভাঙ্গে তাদের। শুভ্রার এক হাত রিমন ধরে আরেক হাত রেহাত ধরে নিয়ে যেতে শুরু করে তাকে বাইরে। পিছনে আসে বাকিরা।
রাইমা ফাহিমের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নেয়। ফাহিম কিছুই বলে না, তার মনে ঝড় বইছে। শুভ্রা শুধু সব কিছু দেখছে কিন্তু কিছুই বলছে না। তার মাথায় এখন একটাই চিন্তা, তার ভাইদের চোখে সে পানি দেখেছে। ড্রয়িং রুমে আরহামের পাশে বসানো হয় শুভ্রাকে। আরহাম কয়েক সেকেন্ড শুভ্রার দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে ফেলে। কারোর কথায় শুভ্রার ধ্যান ভাঙে, হয়তো বম্বের মতো তাকায় সামনে থাকা লোকটির দিকে। আরেকবার তাকায় তার পাশে বসা আরহামের দিকে। সে এতক্ষণ ভাবনায় এতটাই মগ্ন ছিল যে বুঝতেই পারেনি কখন তাকে এখানে বসানো হয়েছে। এসবের মাঝেই আবারও একই কথা তার কানে বাড়ি খায়। বলো মা কবুল। আশেপাশে ভালো করে দেখে শুভ্রা, তার পরিবারের সকলেই আছে এখানে, এমনকি শিকদার পরিবারেরও। সকলের মধ্যেই আনন্দ দেখা যাচ্ছে। শুভ্রা প্রথমে ভাবলেও হয়তো কল্পনা করছে সে সব কিছু। দিদিভাই বলো, উনি কি বলতে বলছে? দাদুন। বলে দাও। একে একে সকলেই বলতে শুরু করে শুভ্রাকে কবুল বলার জন্য। শুভ্রা সকলের কথা মনোযোগ সহকারে শোনে। এতক্ষণে শুভ্রা বুঝতে পারে তার বিয়ে হচ্ছে, কিন্তু কার সাথে? বুকটা ধক করে ওঠে ওর। তবে কি মন্ত্রীমশাইকে হারিয়ে ফেললো? বুদ্ধিমতী শুভ্রার এটা মাথা দিয়ে আসছে না, তার পাশেই তার মন্ত্রীমশাই বসে আছে, আর তো কোনো ছেলে এখানে উপস্থিত নেই। শুভ্রার আরেক পাশে বসে থাকা ইশতিয়াক খান বোধহয় বুঝলেন নাতনির অস্থিরতা। হাসলেন তিনি নাতনির এমন বোকা ভাবনা চিন্তায়। শুভ্রার হাতের ওপর হাত রাখলেন তিনি, কানের কাছে ফিসফিসিয়ে বললেন, দিদিভাই তোর পাশে যে, তার সাথে তোর বিয়ে। থমকে গেল শুভ্রা। তার ডান পাশে তো মন্ত্রীমশাই বসে আছে, মন্ত্রীমশাইয়ের সাথেই তার বিয়ে। এত বড় সারপ্রাইজ সে মোটেও আশা করেনি। কি অদ্ভুত, এখন তার সুখ সুখ অনুভব হচ্ছে। কাজীর আরেকবার বললেই সে পাশের সকলের দিকে তাকায়। তারা হ্যাঁ সূচক মাথা নাড়াতেই ধীরে ধীরে কবুল বলে দেয়। কবুল কবুল কবুল। শুভ্রার ভাবনার ছেদ ঘটে আরহামের ডাকে। বিয়ে তো সে আনন্দের সাথেই করেছে, কিন্তু এখন কেন এমন মিষ্টি অনুভূতি হচ্ছে তার সাথে? এই মেয়ে, কি সমস্যা? অভিজ্ঞতা তাই গেছে কেন? খুব তো মন্ত্রী বসে ভালোবাসে বলে চিল্লাতে। এখন যখন আমি সম্পূর্ণ তোমার, তাহলে আমাকে না দেখ আকাশের দিকে কি? কাট কাট গলায় পড়ল আরহাম। চোখ বড় বড় হয়ে যায় শুভ্রার। এটা তার মন্ত্রীমশাই? কি আশ্চর্য, মন্ত্রীমশাইয়ের মুখে শুভ্রার মতো কথা। বিয়ের পরপরই ছাদে চলে এসেছিল শুভ্রা, কেউ তাকে বাধা দেয়নি। ছাদে উঠতে উঠতেই তার চুলের খোপা খুলে গিয়েছে। সে আসার কিছুক্ষণ পর আরহাম এসেছে, কিন্তু শুভ্রা আকাশের দিকে তাকাতে এতটাই মগ্ন ছিল যে আরহামের উপস্থিতি টের পায়নি। আরহাম শুভ্রার একদম কাছে চলে আসে, ছাদের রেলিংয়ের সাথে শুভ্রাকে লাগিয়ে দুই পাশে দু হাত দিয়ে দাঁড়ায়। শুভ্রা এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না। দুই হাতে খামচে ধরে তার মন্ত্রীমশাইয়ের পাঞ্জাবি। লজ্জায় তার ফর্সা মুখ মুহূর্তে লাল হয়ে গেল, চোখ জোড়া বন্ধ। এতক্ষণে সকল ভাবনা চিন্তা গায়েব। আরহাম মুচকি হাসি শুভ্রার অবস্থা দেখে। তার কাছে বেশ ভালোই লাগছে শুভ্রার এমন লজ্জা মাখা মুখ। আরও লজ্জা দিতে শুভ্রার কানের কাছে মুখ নিয়ে যায়, ফিসফিসিয়ে কিছু বলে সে। কিন্তু এটা কি হলো? শুভ্রা লজ্জা পাওয়ার বদলে উল্টো রেগে গেল। দুই হাতে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আরহামকে। গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল শুভ্রা। আরহাম চড়েই হেসে ফেলল শুভ্রার এমন কাছে। শুভ্রা অবাক হলো। তার জানা মতে তার মন্ত্রীমশাই কখনোই হাসেই না, কিন্তু এখন এভাবে হাসছে। মুগ্ধ নয়নে দেখছে শুভ্রা। পুরুষ মানুষেরও হাসিও এত সুন্দর হয়, তার মন্ত্রীমশাইয়ের হাসি না দেখলে হয়তো জানতেই পারতো না। হঠাৎ থেমে গেল আরহাম, জল শক্ত হয়ে এলো তার। চোখ জোড়া ধীরে ধীরে রক্তিম হতেই শুরু করলো। আরহামের এমন পরিবর্তনের কারণ খুঁজে পেল না শুভ্রা। তার পিছনের দিকে তাকিয়ে আছে আরহাম, সেও ফিরে তাকায় পেছনের দিকে। আটকে উঠল শুভ্রা।